গ্যাংস অফ ওয়াসিপুর নামের একটা মারদাঙ্গা হিন্দি সিনেমার কথা মনে পড়ছে। ওয়াসিপুর নামের একটি জায়গার অস্ত্রবাজ দলগুলো নিজেদের আধিপত্য বিস্তারের জন্য কি কি করে সেসব ঘটনায় উঠে এসেছিল ওই চলচ্চিত্রে। তালাশে এবার আমরা যে বিষয় নিয়ে অনুসন্ধান করেছি তাকে অনায়াসেই আমরা গ্যাংস অফ লক্ষ্মীপুর নাম দিতে পারতাম, কিন্তু গত ফেব্রুয়ারিতেই আপনারা লক্ষ্মীপুরের লক্ষ্মীছাড়া নামের একটি পর্ব দেখেছেন, আর এবারের পর্ব তারই ধারাবাহিকতা। তাই বিষয়ের দিক দিয়ে আমরা গ্যাংস অফ লক্ষ্মীপুরের কথাই বলবো, কিন্তু ধারাবাহিকতার দিক দিয়ে আপনারা দেখবেন লক্ষ্মীপুরের লক্ষ্মীছাড়ার দ্বিতীয় পর্ব। অস্ত্রবাজি আর রাজনীতি দুটি ভিন্ন বিষয় হতে পারে, কিন্তু সময়টা অন্যরকম, জায়গাটাও। তাই যারা রাজনীতি করে তারা যে অস্ত্রবাজি করে না, আর যারা অস্ত্রবাজি করে তারা যে রাজনীতি করে না, এই সময়ে এমন কথা বলা আর সম্ভব নয়। লক্ষ্মীপুরের অস্ত্রবাজরা একদিকে যেমন স্থানীয় রাজনীতির হাতিয়ার, অন্যদিকে তেমন এই অস্ত্রবাজদের মধ্যেও আছে গ্যাং পলিটিক্স। সেই রাজনীতিতে একজন নতুন গডফাদারের উদ্ভব হয় আগের গডফাদারের জীবনের বিনিময়ে। আমরা লক্ষ্মীপুর যাব, শুরু করব 4 মাস আগের ঘটনা থেকে। লক্ষ্মীপুরের একটি বাহিনীর একটি ক্ষুদ্র অংশের এই অস্ত্রবাজি শুধুমাত্র লোক দেখানো নয়, এসব অস্ত্র নিয়েই এরা কখনো কখনো প্রায় যুদ্ধে লিপ্ত হয় একে অপরের সাথে, আর খুনোখুনি তো মামুলি ব্যাপার। 2012 সালে লক্ষ্মীপুরে খুন হয় 43 জন। 4 মাস পর পরিসংখ্যানে যোগ হয় আরও 10টি হত্যাকাণ্ড। এর মধ্যে জেলার রায়পুরায় একটি, আর একটি বিশেষ অঞ্চলেই খুন হয় 9 জন। এদের মধ্যে একজন জেলা যুব দলের সহসভাপতি নজরুল ইসলাম লিটন। বশিকপুর ইউনিয়নের একজন সন্ত্রাসী এবং সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে, তার নেতৃত্বে এই হত্যাকাণ্ডটা হয়। তার মানে অবস্থার খুব উন্নতি হয়েছে, এটা অন্য কেউ দাবি করতে পারে, কিন্তু আমরা পারবো না। তালাশের গত পর্বে আমাদের অনুসন্ধানে লক্ষ্মীপুরের যেসব গডফাদারদের নাম উঠে এসেছিল, তারপর ওই এলাকার অনেক দর্শক আরও বেশ কিছু নাম পাঠায় আমাদের কাছে। আমরা সেসব নিয়ে অনুসন্ধান করেছি। এবার দেখা যাক গডফাদারদের তালিকার বর্তমান অবস্থা। জেহাদি বাহিনী। বশিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জেহাদির নেতৃত্বে 1996 সালে গড়ে ওঠে এ বাহিনী। সদস্য সংখ্যা প্রায় 150। নিয়ন্ত্রণ করে সদর থানার বশিকপুর ইউনিয়ন। সোলাইমান উদ্দিন জিসানের নামে জিসান বাহিনী। এই বাহিনীর আতঙ্কে থাকে পুরো চন্দ্রগঞ্জবাসী। বাহিনীতে সদস্য 1.5 শতাধিক। মুন্না বাহিনী। নেতৃত্বে মোসলেউদ্দিন মুন্না। উত্তর জয়পুর ইউনিয়ন নিয়ন্ত্রণে তার বাহিনীতে কাজ করে প্রায় 70 জন। মতিন বাহিনী। নেতৃত্বে আব্দুল মতিন। মুন্নাকে টক্কর দিতে উত্তর জয়পুরে তার সাথে কাজ করছে প্রায় 60 জন। দত্তপাড়ার আজিজ বাহিনী। ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আজিজ বয়স্ক হওয়ায় বাহিনীর হাল ধরেছে তারই ছেলে বিপ্লব। এটি প্রায় 80 জন সদস্যের বাহিনী। এই দত্তপাড়ায় আরও একটি বাহিনী আছে, সেটা ইসমাইল মোল্লার ইসমাইল বাহিনী। বাহিনীতে সদস্য শতাধিক। বাবুল বাহিনী। নেতৃত্বে আসাদুজ্জামান বাবুল। জেলা বিএনপি নেতা। চুরি, ডাকাতি, অপহরণ সহ বেশ কিছু খুনের প্রধান আসামি এই বাবুল। বাবুলের বিরুদ্ধে এমন কোনো স্পেসিফিক অভিযোগ আমি শুনিনি আগে কখনো, যে সে একটা বাহিনী মেনটেন করে বা তার একটা সন্ত্রাসী, চাঁদাবাদী, এই ধরনের অপকর্মের সাথে জড়িত, এই ধরনের কিছু আগে শোনা যায়। বাবুল যে বাহিনী মেনটেন করতেছে, এটা একটা বিশাল বাহিনী, এখন তার কাছে বিশাল অস্ত্র ভান্ডার। কোনটা সত্য তাহলে? বাবুলের একটা বাহিনী আছে নাকি নেই আমরা তা এখনো জানি না, কিন্তু তালাশ টিম যেহেতু অনুসন্ধানে নেমেছে, সেহেতু এই সংশয় দূর করার চেষ্টা আমরা নিশ্চয় করব। একটু আগে আপনারা যেসব বাহিনী এবং গডফাদারদের নামের তালিকা দেখেছেন, সেখানে একটা নাম আমরা ইচ্ছে করে যোগ করিনি, সেটা শামীম বাহিনী। এবার সেই শামীম বাহিনীর উত্থান এবং পতনের ঘটনা দেখবেন একই ফ্রেমে। আমি প্রিন্সেস ডায়নার স্বর্ণ পদক পাইছি, এটা জানেন? হ্যাঁ, সারা বৃহত্তম নোয়াখালীতে কেউ পায়নি, আমি পাইছি। তারপর বেগম রোকেয়া পদক শেখ হাসিনা আমার হাতে তুলে দিব। ওই ল না, পাল্টাট ল না, আমি কিন্তু আনতে যাইতে পারিনি এই সন্ত্রাসীদের ভয়ে।
দত্তপাড়া ইউনিয়নের সর্বশেষ চেয়ারম্যান নূর হোসেন শামীম, তার ভাই আনোয়ারের একটা বাহিনী ছিল। দিনে দুপুরে প্রকাশ্যে আজিজ বাহিনীর হাতে ভাই আনোয়ার খুন হওয়ার পর বেপরোয়া হয়ে ওঠে শামীম। আনোয়ার বাহিনীর হাল ধরতে গড়ে তোলে শামীম বাহিনী। এই বাহিনীতে সদস্য সংখ্যা 1.5 শতাধিক। দত্তপাড়ার এই শামীম এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে তার প্রতিদ্বন্দ্বী বাহিনীগুলোর সাথে 15 বারের মতো গোলাগুলির ঘটনা ঘটে। এমনকি পুলিশেরও অনেক সদস্য গুলিবিদ্ধ হয়। একজন ক্যান্সার রোগী তার 2 মাসের গ্যারান্টি দেয় না 1.5 মাসের গ্যারান্টি দেয়। আমি প্রতিটা মুহূর্তে মৃত্যু সরে যায়। আপনি আজকে বিকেলে দেখেন আমি যাই কিভাবে গুলি হয়। এইটা যদি পাঁচটা যদি না থাকতো আমার জীবনকে দিত এই রাইফেলের গুলি। এখান থেকে এলো পাতাড়ি কত দিকে তুমি করে, কত একটা দুইটা দিকে তুমি পুলিশও। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আজিজ বাহিনীর প্রধান আজিজ মেম্বারের বাড়িতে হামলা চালায় শামীম। শামীম বাহিনীর হামলার চিহ্ন এখনো আজিজ মেম্বারের ছেলে ইসমাইলের শরীরে। একজনে হাত দিচ্ছে, একজনে পা দিচ্ছে, আর দুজনে লাদেনের ঠ্যাং হাবি দিচ্ছে। তখন এই ঠ্যাংটা উঠে দিয়ে উড়াই স্বামীর নিজে হাতে এখানে 6টা রাউন্ড গুলি করে। আজিজ বাহিনীর প্রধান আজিজ মেম্বার। শামীম আপনাকে মারার জন্য কতবার আসছে? আরও আইছে 4-5 আইছে। শামীম আপনার উপরে এত ক্ষেপছে কেন? মানে আপনার ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়ার জন্য এত গুলি করছে, ঘরের ভিতরে আগুন জ্বালাইতেছে। আল্লাহ শামীম যেটা বলতো যে আজিজ বাহিনী, মুন্না বাহিনী, আর কি যেন ইসমাইল বাহিনী, শামীম এত বাহিনীর কথা বলতো কেন? এইটাই জানে। তবে গত 15 মে সব হিসেব নিকেশ ওলটপালট হয়ে যায়। নিহত হয় শামীম বাহিনীর প্রধান ক্ষমতাধর শামীম। শামীমের স্ত্রী সুমাইয়া বলছিলেন তার কথা। 2টা দিকে ফোন দিলাম, বললো যে আমি দেশ স্বাধীন করে চলে আসতেছি, রাস্তা ক্লিয়ার। তখন কিন্তু ওনার গায়ে আঘাত করতেছে, প্রথম গুলি করছে চোখের মধ্যে, তখন উনি পড়ে গেছে। এ বাবুল ওনার এত আঘাত করে ওর রুনিস। তার মানে প্রতিপক্ষ বাহিনীর হাতে খুন হয় শামীম, আর মামলা তুলে নেয়ার জন্য হুমকি আসছে বিভিন্ন বাহিনী থেকে। একদের গরু আজের হোলারা আছে, তারা ধমকা, খুব ধমকা। কি বলে? বাড়িতে আসি বেগুন আমরা বাচ্চা কিচ্ছু লাগতো না। আমার সংসার, আমার ছেলে, স্বামী সব মারি ফেলে। এই হলো দত্তপাড়া ইউনিয়ন পরিষদ। এটাই নূর হোসেন শামীমের কার্যালয়। টেবিলের ওপর কয়েকদিন আগের ক্ষমতাধর চেয়ারম্যান এবং শামীম বাহিনীর প্রধান শামীমের ছবি আছে। চেয়ার আছে কিন্তু ম্যান নেই। কিন্তু এই চেয়ার খালি থাকবে না। সেখানে নতুন কোনো গডফাদার বসবে কিনা সেটা সময়ে বলে দেবে। অর্থাৎ এখন এটা পরিষ্কার যে শামীমের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে লক্ষ্মীপুরের গ্যাং পলিটিক্সে নতুন মেরুকরণ শুরু হয়েছে এবং সেখানেও প্রভাবশালীদের ইন্ধন থাকবে নিঃসন্দেহে। আর লক্ষ্মীপুরের ঘটনাগুলো পর্যালোচনা করলে মনে হয় সেখানে পুলিশ নীরব দর্শক, আর সাধারণ মানুষের তো মুখ খোলার প্রশ্নই আসে না, কারণ সেখানে অস্ত্র কথা বলে। আর ওই যে অস্ত্রবাজ গডফাদার শামীম কিভাবে নিহত হলো, এবার চলুন সেটা দেখে আসি। 15 মে 2013 লক্ষ্মীপুরের সদর উপজেলার দিঘলি ইউনিয়নের পশ্চিম জামিরতলী গ্রাম। দত্তপাড়া ইউনিয়ন থেকে প্রায় 6 কিলোমিটার। দিনভর চলে দিঘলির বাবুল বাহিনী আর দত্তপাড়ার শামীম বাহিনীর বন্দুকযুদ্ধ। গুলিবিদ্ধ হয় 35 জন। মারা যায় মোসলেউদ্দিন নামের এক কৃষক। একসময় গুলি শেষ হয়ে যায়। আবু সিদ্দিকের নির্মাণাধীন এই বাড়ির ছাদে অবস্থান নেয় শামীম বাহিনী। বাহিনী প্রধান শামীম তখন মারাত্মকভাবে আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন সহ শতাধিক পুলিশ সদস্য। গ্রেপ্তার করে শামীম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড লাদেন মাসুমকে। ছাদে উঠে পুলিশ আটক করে শামীম বাহিনীর প্রধান শামীম সহ 10 জনকে। উদ্ধার করে 9টি দেশি বিদেশি অস্ত্র। মারাত্মকভাবে আহত শামীমকে কোলে নিয়ে সম্পূর্ণ সুস্থ যে লোকটি বসেছিল তার নাম দেলোয়ার, শামীমের সহযোগী। শামীমকে জীবিত নয় মৃত দেখতে মিছিল শুরু করে কিছু মানুষ। ছাদে উঠে আসতে চায় বাবুল বাহিনীর লোকজন। আরও আধা ঘন্টা পর পুলিশের সামনেই ছাদে উঠে পড়ে বাবুল বাহিনীর সদস্যরা। লাঠি দিয়ে পেটাতে থাকে আটক হওয়া শামীম বাহিনীর সদস্যদের।
কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল শামীম। কিছুক্ষণ পর শামীম নিহত দেলোয়ারও, যে কিছুক্ষণ আগেও একজন সুস্থ মানুষ ছিল। সেখানে পুলিশও ছিল। একজন গডফাদার শামীম যখন নিহত হয় তখন ওই এলাকার পুরোটাই যে শোকের সাগরে ভেসে যাচ্ছে বা পুরো এলাকাতেই যে শান্তির সুবাতাস বইছে এমন নয়। কিন্তু শামীমদের মতো মানুষ যখন মারা যায় তখন পুলিশও হয়তো কিছুটা হাঁপ ছেড়ে বাঁচে। এমন হত্যাকাণ্ডে বাধা না দেওয়াটাও হয়তো ইচ্ছাকৃত হতে পারে, কারণ শামীমের জীবদ্দশায় তো আর তারা কিছুই করতে পারেনি। শামীমের মৃত্যুর পর পুরোটাই উল্টে গেছে দৃশ্যপট। এখন ইসমাইল বাহিনীর ভয়ে ঢাকায় পালিয়ে বেড়াচ্ছে শামীমের বড় ভাই বাবুল। পুলিশ জীবিত উদ্ধার করছে তাকে, কিন্তু পুলিশ হেফাজতে আমার ভাই কীভাবে মারা গেল এই জিনিসটা আমি চিন্তা করে স্থির করতে পারতেছি না। 1 ঘন্টা পর্যন্ত দেলোয়ার জীবিত ছিল, তারপর পুলিশ হেফাজতে এই 2 জন লোক কীভাবে মারা গেল এটাই আমার প্রশ্ন। কিন্তু পুলিশের মামলায় দেখা যাচ্ছে ভিন্ন তথ্য। সেখানে বলা আছে পুলিশ ছাদের উপর শামীমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং শামীমের সহযোগী দেলোয়ারকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। কিন্তু একটু আগে তো আমরা ভিন্ন ছবি দেখেছি। তাই ঘটনার ব্যাখ্যা জানতে চাই লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। আরও একদিন পর থানার ডিউটি অফিসারের কক্ষে অপেক্ষা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার একটা ফোন আসলো আমাদের কাছে। তার মানে রিমান্ডে থাকা আসামি লাদেন মাসুমকে নিয়ে অভিযানে নেমেছে ওসি আলতাফ। কিন্তু আমরা জেনেছিলাম যে লাদেন মাসুম তখন হাজতেই। পরে জানা গেছে ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা তখন থানাতেই ছিলেন। পুলিশ কেন এইভাবে এড়িয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি না। শেষ চেষ্টা হিসেবে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তালাশ টিম। বিধিবাম পুলিশ সুপার নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আধা ঘন্টা পরে করছি। 1 ঘন্টা পর। যাক, এবার পুলিশের বড় এই কর্মকর্তা ব্যাখ্যা দিবেন কি ঘটেছিল সেদিন। কিন্তু তিনি তো মুখই খোলেন না। বাস্তবতার সাথে সাংঘর্ষিক এমন ব্যাখ্যায় আমাদের অসন্তুষ্ট হওয়ার কি আছে? আর যারা শামীমের নানা ধরনের অপকর্মের শিকার তাদের তো অসন্তুষ্ট হওয়ার প্রশ্নই আসে না। তবে এরপর আবার নতুন করে কোনো গডফাদারের জন্ম না হলেই হয়তো সবচেয়ে ভালো হতো। কিন্তু 4 মিনিট পরে আসছি। গ্যাংস অফ লক্ষ্মীপুর নামে সত্যি কোনো চলচ্চিত্র তৈরি হবে কিনা আমরা জানি না, কিন্তু গল্পের মতো হলেও ঘটনাগুলো বাস্তব। কিছুদিন আগেও যেখানে শামীমের ভয়ে মুখ খুলতে সাহস করতো না মানুষ, আজ সেখানে অন্য গল্প। 20 মে 2013 সকাল থেকে তুমুল বৃষ্টি। দিঘলি ইউনিয়নের পশ্চিম জামিরতলি গ্রাম। এখানেই বাবুল বাহিনী আর শামীম বাহিনীর বন্দুকযুদ্ধের মাঝে পড়ে মারা যায় কৃষক মোসলেউদ্দিন। সেই বাড়ির ছাদে যেতে হবে যেখানে বাবুল বাহিনীর লোকদের হাতে নিহত হয় শামীম বাহিনীর প্রধান শামীম আর তার সহযোগী দেলোয়ার। তালাশ টিমের উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে হাজির বাবুল বাহিনীর একজন, নাম আব্দুল মান্নান। তিনি ঘটনা বোঝাতে লাগলেন। আমরা তো এদিকে তাদের গুলির কারণে আসতে পারতেছি না। এই মানে গড়িয়ে তখন মনে করেন যে এখানে আসে, এখান থেকে আবার গড়িয়ে ওইদিকে যায়। অনেক লোক এখানে উপরে উঠে গেছে, তখন লোক উঠিয়ে মানে করেন তাদেরকে লাঠি সোটা দিয়ে এই ফিটানো আরম্ভ করছে। এই শামীমের লাশ এই জায়গাটা এই মুহূর্তে মনে করেন যে প্রশাসন আসে গেছে, ওসি সাহেব সহ। মান্নান যাই বলুক, ঘটনার সময়ের ছবি তো আমরা দেখেছি, কিন্তু প্রশ্ন হলো 6 কিলোমিটার দূরে এসে এই বাড়িতেই কেন আশ্রয় নিল শামীম বাহিনী? দত্তপাড়া আসে, এখান থেকে আসলো, এখান থেকে বসু কোম্পানির কাছে চাঁদা চা, এখানে আসলো, এখানে আসে এলো পাতাড়িগুলি। মান্নানের কথা অনুযায়ী এই ইটভাটার মালিককেই চাঁদার জন্য হত্যার হুমকি দিয়েছিল শামীম বাহিনী। আসলেই কি তাই? না, আর বিরকুল থেকে আইয়ে না কেউ আসে নাই, না কখনোই আসে না। অস্ত্রবাজদের, অপরাধীদের, সন্ত্রাসীদের শেষ পরিণতি যা হয়, যেভাবে হয়, শামীমের ক্ষেত্রেও তার বিশেষ কোনো ব্যতিক্রম হয়নি। শামীমের দিন শেষ, কিন্তু লক্ষ্মীপুরের গ্যাং পলিটিক্সের ইতিহাস বলছে
শামীমের জায়গায় নতুন কোনো গডফাদার আসবে এবং ওই এলাকায় নতুন করে ত্রাস সৃষ্টি হবে এবং আমাদের অনুসন্ধান বলছে সে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। দত্তপাড়া এলাকায় শামীম বাহিনীর প্রতিদ্বন্দ্বী ছিল ইসমাইল মোল্লা, কিন্তু শামীম বাহিনীর সাথে না পেরে একসময় এলাকা ছাড়া হয় সে। তবে শামীমের মৃত্যুর পর থেকে আবার এলাকায় ইসমাইল মোল্লা, আর তার ভয়ে এলাকা ছাড়া এই সুমন। আমার বাড়ির সামনে আসে প্রকাশ্য ইসমাইল বাহিনী, আমাকে নানানভাবে গালমন্দ করে এবং আমাকে বলছে যে বাংলার যে প্রান্তে আমি থাকি সেখান থেকে আমাকে নিয়ে মেরে ফেলবে। শুধু সুমন নয়, ইসমাইল মোল্লার আপন ছোট ভাই নাসির মোল্লার স্ত্রী পারভিন আক্তার জেবাও রক্ষা পায়নি। হুমকির কারণে লক্ষ্মীপুর ছেড়ে জেবা এখন ঢাকায়। আজকেও এই কিছুক্ষণ আগে আমাকে হুমকি দিয়ে এমনভাবে বলতেছে যে ঢাকাতে নাকি একটা চাঞ্চল্যকর ঘটনা হয়েছে, একটা মেয়েকে 24 টুকরা করছে মেরে, তো আমাকে তারা ওইভাবে আরো বেশি করবে, তারা 48 টুকরা করবে আমাকে। স্বয়ং ইসমাইল মোল্লার মা পর্যন্ত সংবাদ সম্মেলন করেছিল ছেলের বিরুদ্ধে। দত্তপাড়ায় ইসমাইল মোল্লার বাড়িতে তালাশ টিম। ক্যামেরার সামনে আসতে রাজি হয়নি, কিন্তু তালাশ টিম কোথায় যায় তা নজর রাখে আড়াল থেকে। পরে তার সাথে কথা হয় মোবাইলে। একটা লোকের সাথে আমাদের কোনো খারাপ সম্পর্ক আসেনি। সরিগাঙ্গ ফিল্ডের মধ্যে হামলা করছে, আমি বাড়িতে হামলা করছে, আমরা মামলা করছি, বাড়িতে থাকতে পারি না, বাড়িঘর দুটো সারি চলে গেছি। এখন বাজারে যারা ক্রিমিনাল আসছিল আগে সামনে করেও ব্যবহার করছে, এখন ওই হেতারাই আবার উৎপাত শুরু করে দিচ্ছে। আমাদের অনুসন্ধান বলছে শামীমের মৃত্যুতে সামনের সারিতে এসে গেছে এই ইসমাইল মোল্লা আর কাশেম জিহাদি। এবার বাবুল বাহিনীর প্রধান বাবুলের সন্ধানে তালাশ টিম, কিন্তু বাড়িতে পাওয়া গেল না তাকে। মোবাইলে কথা হলো বাবুল বাহিনীর প্রধান বাবুলের সাথে। পুলিশও বলতেছে যে বাহিনী আপনার বাবুল বাহিনী, তাহলে এটাও মিথ্যা? বাবুল বাহিনী নামে কোনো একটা ইয়ে নেই, অস্তিত্ব নেই। আচ্ছা, বাবুলের কোনো বাহিনী নেই। বাবুলের বাহিনী হলো মানুষ, পাবলিক, জনসাধারণ। উনি ঠিকই বলেছেন, এলাকার মানুষই তো তার দলে কাজ করে, আর তিনি কাজ করবেন হয়তো তারই এলাকার অন্য কারোর জন্য। বাবুলদের মতো মানুষেরা জনগণের কথা বলে, আবার এদেরকে যারা ব্যবহার করে তারাও কিন্তু জনগণেরই কথা বলে। অনুসন্ধানে জানা গেছে বাহিনীর রাজনীতির নেপথ্যে রাজনৈতিক প্রভাবশালীদের যেমন ইন্ধন আছে, তেমনি ব্যক্তি আধিপত্যও কম নয়। শামীম মারা যাবার পর এবার তাহলে কে? হ্যাঁ, এক গ্রুপ রেজিস্টার হলে আর গ্রুপ আধিপত্য বাড়ি যাবে, এটাই নিয়ে। সবচেয়ে লাভ হয়েছে ইসমাইল মোল্লার। ইসমাইল মোল্লা সেই ইউনিয়ন এখন রাজত্ব করবো। বাবুলের বেনিফিট হলো বাবুল এখানে মনে করেন অস্ত্রধারী পোলাপান দিতে এলে সে ভাড়া পাইতেছে দিনে দুপুরে ওপেন। তারা যে অস্ত্র মোড়া দিতেছে 5টা বাহিনী, তাদের অস্ত্র মোড়ার কারণে এলাকাতে মানুষ টিকতে পাইতেছে না। এই সমস্ত বাহিনীগুলোর লোকাল একজন গডফাদার থাকে, আবার সেই গডফাদারদের উপরে একজন বড় গডফাদার থাকে। এই গডফাদারে তাদেরকে নিয়ন্ত্রণ করে এবং ওরা বিপদে পড়লে, মামলা মোকদ্দমা করলে রাজনৈতিক গডফাদাররা তাদেরকে শেল্টার দিয়ে যাচ্ছে। এদের নামগুলো কি আপনারা কখনো প্রকাশ করছেন বা করতে পারেন? মানুষজন জানেন, কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। জেলা আওয়ামী লীগ সভাপতি যার দিকে আঙ্গুল তোলেন, বলা হয়ে থাকে যে তার হাত ধরেই লক্ষ্মীপুরে বাহিনী প্রথা শুরু হয়। তার নাম আবু তাহের, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র। তাহের বাহিনীর কথা লক্ষ্মীপুরের সবাই জানে। জানা গেছে শামীমকে গডফাদার বানিয়েছিল এরাই, মেয়র আবু তাহেরের ছেলে সালাউদ্দিন টিপু। আপনারা বা আপনার আব্বা শেল্টার দিয়ে লালন পালন করছে বা আপনার ভাই শেল্টার দিয়ে লালন পালন করছে? সন্ত্রাসী আমরা লালন পালন করি নাই, আমরা রাজনীতি করছি, রাজনীতি করতে যাই। ওরা যদি আওয়ামী লীগ করে থাকে তাহলে ওরা আওয়ামী লীগের সকল নেতা থেকে শেল্টার পাইছে। লক্ষ্মীপুরের এই বিষয় নিয়ে আমরা আর কোনো অনুসন্ধান করতে চাই না। এমনকি প্রতিটি পর্বের শেষে আমরা যে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করি এবার সেটাও করছি না, কারণ লক্ষ্মীপুরের ওই জায়গা থেকে গডফাদার নামের যে বৃক্ষ উপড়ে পড়ছে তার বীজ অর্থাৎ তার মূল এখনো জীবন্ত। বলা তো যায় না, আবার কোনোদিন হয়তো এই বিষয় নিয়ে অনুসন্ধানে নামতে হতে পারে তালাশ টিমকে। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান।
তালাশ টিম থাকবে আপনার সাথে।